বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি। এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না। কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা দুইটা ভোট হয়েছিল। আপনি একটা ভোট মানবেন, আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই। এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? ধরেন আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো। না, আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। আপনার ওইখানে কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে। এখন যেই বাচ্চা পোলাপাইন গুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিলিটি সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই? আপনি বলেন। আমি আপনার কথা বুঝতে পারতেছি না। মানে আপনি বলতেছেন যে এর সাথে তো সার্টিফিকেটে কোনো সম্পর্ক নাই। আসিরউদ্দিন পাটোয়ারি পিএইচডি পাইছে, সার্টিফিকেটের সম্পর্কটা কি? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বলে? মানে যেই পোলাপাইন গুলা ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপাইন গুলা অভ্যুত্থানের সময় হলো বুঝেই তো ফেসিবাদের বিরুদ্ধে। কে গালি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। জি, অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী দিয়েছে, তো শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটা জব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে যাই নাই। যে হলো এইচএসসি পাস যদি বোধসম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ। না, এটা শুধু পাশের কি সম্পর্ক? এটা শুধু পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে যদি উনি, বিকজ ইউ আর ভেরি প্রাউড যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে মাস্টার্স করে আসছেন, আর যারা এইচএসসি পাস মেট্রিক পাস, আপনি দেখেন একই ভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস। কি সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? না, আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা শিক্ষার্থীদের গালি দিবেন, এইচএসসি পাস আপনি কি বুঝবেন? না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। রিলেট করার চেষ্টা করেছি তার বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই। এটাকে আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কোনো সম্পর্ক নাই। পাস করার নিয়ে তাকে দেখছিলেন, পিএইচডি পাস করার পর রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল অনেক কিছু। না, আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, কিন্তু আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়। আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন মোহাম্মদ ইউনূসকে নিয়ে। জি, তো সেইটা পাশের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট। ইজ ইট ওকে? জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের কথা বলেছিল। আমি আপনাকে শোনাই, আপনাকে আপনি কি বলেছেন একটু প্রথম থেকে শোনাবেন। না, প্রথম থেকে না, বাজকা থেকে। কারেক্ট মি ইফ আই এম রং। অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। আমি বলি, আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। না, আমি আজকে মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কোনো আরো পজ। মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই, যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য, এটা আপনি বলছেন। এখন এটা ঠিক আছে? না, এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটা কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা বিশ্বাস করে, কেন ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন এই ডেসপিকেবল টুট টুট শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না? করে না, অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করবো না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি, কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত। এটা ফাহাম ভাই করতে পারে, তা আমি কখনো মুখে এটা উচ্চারণ করবো না। শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে,
এখন যদি ক্যারেক্টার গুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে আমি ক্যারেক্টার গুলো বলবো কেন কেন বলেছি। বলতেছি আপনি যে এটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুটুট টুটুট বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে। ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে, এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ও ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ওকে আমার জন্য ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে না। আমি এটা কখনো বলতে পারবো না, এই জন্য হলো আমি কি বলতে পারবেন না, আপনি টুট 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 দিয়ে বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা, এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ওকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যেখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি, এটার জন্য যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে তো আমি ফাহাম ভাইয়ের রেফারেন্স টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হইতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশে সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বইলা দেয়। এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন, এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে সেটা ওয়াকার যাকে ঠিক করে দিছে তারা পাস করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোয়েশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম। যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে জিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে কাজ কি? তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, দুর্নীতিবাজ তারেক রহমান। আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। 2026-এর ইলেকশনের কথায় আসি, 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা ফ্রি এন্ড ফেয়ার হয় না, ফ্রি এন্ড ফেয়ার হয় না। ওয়াকার সাহেব যাকে চাইছে নিতে হবে, ওয়াকার সাহেব যাকে চাইছে, একটু ধৈর্য রাখুন, তাহলে আমি সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, সেই জায়গাটা থেকে আমি ধৈর্য রাখতেছি, আপনি কথাটার মধ্যে বলুন, মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না, 24-এর জন্য যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে। ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্স অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি 5 তারিখে যে প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে করেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন করেন। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় দিলে, অনুমতি দিলে আমি বলবো। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে যে উনি করেছেন। তার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতায় তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন, এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা? এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন, আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন, যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল। ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে। আপনি যদি বক্তব্যগুলো শুনেন, মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছি, আপনি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে?
শফিক সাহেব জি, কি বলেছেন? engineering হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন, দেশের স্থিতি সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর তো উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখানে একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন কথাটা যে এভাবে বলেছেন। উনি বলতেছেন যে তারেক সাহেব বাংলাদেশে ইলেকশন তারেক সাহেবকে ওয়াকার সাহেব ক্ষমতায় বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন।